আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আজকের ক্যান্সার আনসার লাইভে যুক্ত হচ্ছেন, আপনারা নিজ নিজ প্রোফাইলে আজকে লাইভ অনুষ্ঠানটি শেয়ার করে বেশি বেশি সংখ্যক মানুষের কাছে এই ক্যান্সার আনসার লাইভটি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আজকে ক্যান্সার আনসার লাইভের যে বিষয়টি হচ্ছে ক্যান্সার রোগীর পুষ্টি কিভাবে নিশ্চিত করা যায়। আপনারা যারা যুক্ত হয়েছেন, আমার কথা শোনা যাচ্ছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন আমি ক্যান্সার রোগীর এবং ক্যান্সার রোগ সম্পর্কিত বিভিন্ন মৌলিক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে। এর মাধ্যমে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য একটি সুন্দর পৃথিবী যাতে গড়ে তোলা যায় সেই প্রচেষ্টাই আমরা করে থাকি। তো চলুন শুরু করা যাক। ক্যান্সার রোগীর পুষ্টি কিভাবে নিশ্চিত করা যায়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে রোগের পথ্য বলে একটি কথা রয়েছে। ঔষধ পথ্য আমরা কিন্তু একসাথে উচ্চারণ করি। ঔষধ হচ্ছে যেটি তার চিকিৎসা রোগটাকে নির্মূল করার জন্য যে জিনিসটা, আর পথ্য মানে রোগের পুষ্টি। একজন রোগী তার যদি পথ্য ঠিক মতো না থাকে তাহলে কিন্তু শুধু ঔষধ কিন্তু ঠিকভাবে কাজ করতে পারে না। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি ক্যাটাবলিক স্টেটে থাকেন, অর্থাৎ তার তার শরীরের ক্ষয় একজন সাধারণ সুস্থ সবল মানুষের তুলনায় অনেক বেশি হয়ে থাকে এবং তার শরীরের শক্তি খুব দ্রুত ক্ষয়ে যেতে থাকে। এজন্য তার ওজন কমে যায়, এজন্য তিনি পুষ্টিহীনতায় ভোগেন। সেজন্য একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পথ্য বা পুষ্টি সেই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা ক্যান্সার রোগীর পুষ্টি কিভাবে নিশ্চিত করতে পারি? প্রথমত, ক্যান্সার আক্রান্ত ব্যক্তির শারীরিকভাবে তিনি দুর্বল থাকেন, তার ওজন কমে যায়, অর্থাৎ তিনি আন্ডারওয়েট হয়ে যান। সেজন্য একজন 50 কেজি ওজনের ব্যক্তির প্রতিদিন প্রায় 2000 কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন হয়। এই শক্তিগুলো আমরা কিভাবে পেতে পারি? প্রথমত আমরা প্রোটিন সমৃদ্ধ খাবার আমরা খেতে পারি। যেমন দেখা যায় যে মাছ, মাংস, দুধ, ডিম, ডাল ইত্যাদি আমরা খেতে পারি। এরপরে শক্তিবর্ধক খাবার, যেটাকে আমরা কার্বোহাইড্রেট এবং ফ্যাট বলে থাকি, এবং ভেজিটেবলস, যেগুলো তার শক্তি, ভিটামিন, মিনারেলস এই জিনিসগুলো দিবে। তো এই খাবারগুলো আমরা খেতে পারি। এরপরে বিভিন্ন রকম ফলমূল, পুষ্টিকর ফলমূল, ভিটামিন, মিনারেলস সমৃদ্ধ, বিশেষ করে দেশি ফলমূলের মধ্যে কি আছে, যেগুলো বিশেষ করে মোটা চামড়ার এবং আমদানি করা না বা ফরমালিন যুক্ত নয়। এর মধ্যে কলাটি খুবই উত্তম, এরপরে পেয়ারা আছে, এরপরে আরও মোটা চামড়ার যে ফলগুলো আছে, মালটা আছে, কমলা আছে, বেদানা আছে। এই খাবারগুলো আমরা তাকে খেতে দিতে পারি। তো প্রিয় দর্শক, একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি খাবার কিন্তু অন্যদের তুলনায় বেশি খাবেন। স্বাভাবিকভাবেই তার শরীরের তার রুচি থাকে না, রুচি কম থাকে, এবং অনেক সময় দেখা যায় যে কারো কারো মুখে ঘা থাকে, আবার অনেক সময় দেখা যায় যে কারো কোষ্ঠকাঠিন্য থাকে, কারো ডায়রিয়া থাকে, অনেক রকম সমস্যা থাকে। যাদের রুচি কম থাকে তাদের ক্ষেত্রে তার জন্য যেটা রুচিকর সেই খাবার সেই ফর্মেই তাকে, হাইজেনিক ফর্মেই তাকে তৈরি করতে হবে। যেমন মনে করেন কোনো রোগী সে ডিম খেতে পছন্দ করছে না, তাহলে তাকে আপনি পুডিং করে দেন। কোনো রোগী মাংস খেতে পছন্দ করছে না বা তার ঢোক গিলতে সমস্যা, তাহলে তাকে আপনি ব্লেন্ড করে দিতে পারেন। অথবা কোনো রোগী দেখা যাচ্ছে যে তার স্যুপ করে আপনি দিতে পারেন। যাদের মুখে ঘা রয়েছে তাদেরকে আপনি শক্ত খাবার এবং গরম খাবার দেওয়া থেকে বিরত থাকুন। অর্থাৎ
তিনি যাতে মোটামুটি ঠান্ডা বা নর্মাল সহনীয় যেই খাবারগুলো আছে সেগুলো তিনি যাতে খান। এরপরে যাদের যাদের বিভিন্ন রকম দেখা যায় যে আমাদের যেমন ইসোফ্যাগাস ক্যান্সার বা স্টমাক ক্যান্সারে আমাদের বিভিন্ন ফিডিং টিউব থাকে, যেমন যেটাকে আমরা এনজি টিউব বলি বা পেক টিউব বলি। তো এগুলোর মাধ্যমে খাবার যদি দিতে হয় তখন সেক্ষেত্রে আমরা সময় মতো এবং পুষ্টি সমৃদ্ধ খাবার আমরা যাতে তাকে দিতে পারি। তো এই পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো আমরা যদি দেখা যাচ্ছে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য আমরা স্বাভাবিক মানুষ যদি 3 বেলা বা 4 বেলা খাই, তাহলে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি 2 থেকে 3 ঘন্টা পর পরই তিনি অল্প অল্প করে বারবার তিনি খেতে পারেন। তো আমরা যদি একটা চিন্তা করি যে একটা ডেইলি লাইফে তার খাবার কি হবে, আমি একটু যদি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, একজন 50 কেজি ওজনের একজন মানুষ, তার প্রায় 2000 কিলো ক্যালোরি খাবার লাগবে। সকালে তিনি যদি নাস্তা করেন, সকালে তিনি নাস্তাতে তিনি একটু সবজি খেলেন, সবজি, ডিম এবং পাতলা নরম রুটি তিনি খেতে পারেন। এরপরে সকাল 9টায় খাবার খেলেন, সকালের নাস্তা। সকাল 11টার দিকে তিনি একটু ফলমূল খেতে পারেন বা একটু স্ন্যাক্স আইটেমস খেতে পারেন, যেগুলো বাড়িতে তৈরি করা হয় এরকম খাবার, যেমন চিড়া ভাজা, যেমন মুড়ি চানাচুর, যেমন কিছু বিস্কুট, চা, এ জাতীয় খাবার তিনি খেতে পারেন, কিছু ফলমূল খেতে পারেন। তারপরে দুপুরের দিকে তিনি মেজর মিল, এখানে তিনি ভাতের সাথে একটু মাছ বা মাংস, পাতলা ঝোলযুক্ত এবং দেখা যায় যে মশলা কম দিয়ে এরকম খাবার তিনি খেতে পারেন। যাদের বিশেষ করে অরুচি রয়েছে, বমি ভাব রয়েছে, তাদেরকে অবশ্যই মশলা কম দিয়ে খাবারই তাদেরকে দিতে হবে। তো এর সাথে ঘন ডাল, সবজি, এগুলো দিয়ে তিনি খেতে পারবেন। তারপরে বিকেল 5টার দিকে তিনি আরও কিছু ফলমূল খেতে পারবেন এবং স্ন্যাক্স কিছু খেলেন। তারপর সন্ধ্যা 7টা-8টার দিকে তিনি রাত্রের খাবার খাবেন, সেখানেও দুপুরের মতো মাছ বা মাংস, সবজি, তারপরে ঘন ডাল, এই খাবারগুলো তিনি খেতে পারেন। এরপরে রাত্রে 10টার সময় তিনি একটু ঘুমানোর আগে তিনি একটু দুধ খেতে পারেন। তো এইভাবে তিনি কিন্তু সারা দিনে তিনি কিন্তু 6 বার তিনি তার মিলটা এনশিওর করতে পারেন। তো এভাবে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি তার রুচি অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী তার মিলগুলো ঠিক করা হয়ে থাকে এবং তিনি যে জিনিসটি বেশি পছন্দ করেন সেই জিনিসটি আপনি বারবারও তাকে দিতে পারেন। এটা আমি একটি এক্সাম্পল হিসেবে দিলাম। তিনি যদি দেখা যাচ্ছে মাছের তুলনায় মাংস বেশি পছন্দ করেন, তাহলে তাকে মাংসই সেভাবে বেশি করে দেওয়া গেল। তিনি যদি ছোট মাছ খেতে পছন্দ করেন, তাহলে ছোট মাছ তাকে বেশি করে দেওয়া গেল। বড় মাছ খেতে পছন্দ করেন, বড় মাছ দেওয়া গেল। তবে শর্ত হচ্ছে যে তেল, চর্বি, ভাজা এবং বাইরের কোনো খাবার, বাসি পচা খাবার, এই খাবারগুলো তাকে একটু অ্যাভয়েড করলে ভালো হয়। কারণ আরেকটি বিষয় যে কাঁচা খাবার, মনে করেন সালাদ জাতীয় আইটেম বা বাইরের কোনো খাবার না ধুয়ে খাওয়া বা শাকসবজি, সেই জিনিসগুলো ভালো করে না ধুয়ে, ভালো করে রান্না না করে, মাংস ভালো করে সিদ্ধ না করে যদি খাওয়া হয়, বা সি ফুড দেখা যাচ্ছে ভালো করে সিদ্ধ না করে যদি খাওয়া হয়, তাহলে এর মাধ্যমে তার শরীরে ইনফেকশন ঢুকতে পারে। এজন্য যে কোনো খাবার ভালো করে সিদ্ধ করে, ভালো করে রান্না করে, অবশ্যই সহজপাচ্য করে তাকে দিতে হবে। তো প্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করেছেন, আমি দেখছি যে রাশিদুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আরেকজন কাবিল সাহেব প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার ছোট ভাইয়ের ফুসফুস ক্যান্সার, কাশির সাথে কারণে গলা ফুলে গেছে, তাই খাবার খাইতে পারে না, এ বিষয়ে কিছু বলেন। হ্যাঁ, আপনার ছোট ভাইয়ের ফুসফুস ক্যান্সার অনেক সময় দেখা যায় যে ইসোফেজিয়াল কম্প্রেশন হয়, অর্থাৎ টিউমারটি যদি
বুকের মাঝখানের দিকে কাছাকাছি হয়, তাহলে অনেক সময় দেখা যায় যে খাদ্যনালী বা ইসোফ্যাগাসের এটা কম্প্রেশন করে এবং ডিসফেজিয়া করে বা খাবার গিলতে সমস্যা তৈরি হতে পারে। তো এই কারণে তাকে অবশ্যই যদি খাইতে না পারে, তাহলে তাকে একটা এনজি টিউব করে দেওয়া উচিত, নাকে নল দিয়ে দেওয়া উচিত। আর আপনি খেয়াল রাখবেন যে তার আসলে ওজনটা কমছে কিনা। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার ওজন যদি বাড়ে, তাহলে কিন্তু আমরা চিন্তা করি না, তাহলে আমরা বুঝতে পারি যে ক্যান্সারের চিকিৎসাটা ঠিক আছে। আর যদি ওজন যদি কমে যায়, তাহলে বুঝতে পারি যে ক্যান্সার আপার হ্যান্ড নিয়ে নিয়েছে, অর্থাৎ শরীর ক্যাটাবলিক স্টেটে আছে, শরীরের ক্ষয় বেশি হচ্ছে, শরীর গঠনের তুলনায় শরীরের ক্ষয়টা বেশি হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা চিন্তিত হই। কিন্তু ওজন যদি কারো, আপনি তাহলে দেখবেন যে আপনার ছোট ভাইয়ের ওজন আগে কেমন ছিল এবং এখন কেমন আছে। যদি দেখা যায় যে ওজন সিগনিফিক্যান্টলি কমে গেছে, অর্থাৎ 10%, মোর দ্যান 10% তার প্রিভিয়াস ওজন থেকে, ক্যান্সার পূর্ব ওজন থেকে, তাহলে আপনি বুঝবেন যে তার আসলেই সে খেতে পারছে না। আর যদি দেখেন যে ওজন ঠিক রয়েছে, তাহলে আপনি বুঝবেন যে তার শরীরের পুষ্টিটা মেনটেন হচ্ছে। ক্যান্সার রোগী রোজা রাখতে পারবে কিনা, রেডিওথেরাপি চলছে। হ্যাঁ, ওয়াসিকুর রহমান পলাশ, আপনাকে ধন্যবাদ, আপনি প্রশ্নটি করেছেন। ক্যান্সার রোগী যদি চিকিৎসাধীন অবস্থায় থাকে, যেমন কেমোথেরাপি, রেডিওথেরাপি যদি চলে, তাহলে তাকে অবশ্যই এমন অবস্থায় তার রোজা রাখাটা ঠিক হবে না। রোজা হচ্ছে একটি শারীরিক ইবাদত এবং এটার বাধ্যবাধকতা তাদের জন্যই যারা শারীরিকভাবে সক্ষম। আর কোনো রোগী যদি রেডিওথেরাপির মধ্যে থাকেন, তাহলে তার রোজা রাখলে তার এই চিকিৎসাটা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে, যার কারণে তাকে অবশ্যই তাকে এখন আদায় না করে পরবর্তীতে তিনি ফিদিয়া দিতে পারেন বা তিনি আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারেন। তো এটা আলেমরা ভালো বলতে পারবেন, কিন্তু তার এই অবস্থায় রোজা রাখা ঠিক হবে না। তবে এখানে একটি কথা, যে অনেক রেডিওথেরাপি রয়েছে, যেমন বিশেষ করে লিম্বে যে রেডিওথেরাপিগুলো আমরা দিই, যেটা বুকে, গলায় বা পেটে রেডিওথেরাপি না, কোনো লিম্বে যদি রেডিওথেরাপি দেওয়া হয়, তাহলে দেখা যায় যে এটার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তো সেক্ষেত্রে যদি রোগী যদি দুর্বলতা বোধ না করেন এবং রোগীর যদি ইচ্ছাটা তীব্র হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চিকিৎসক রোগী দেখে তিনি অনুমতি প্রদান করবেন যে তিনি রোজা রাখতে পারবেন কি পারবেন না। হ্যাঁ, রফিকুল ইসলাম, গুড ডিসকাশন স্যার। হ্যাঁ, ধন্যবাদ রফিক ভাই। রবিউল আওয়াল রিপন, তিনি ভালোবাসা হইলাম স্যার। হ্যাঁ, আপনাকেও ভালোবাসা, ধন্যবাদ। কাবিল সাহেব আবার প্রশ্ন করে, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। ওয়াহিদুর রহমান নোমান, তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কোলন ক্যান্সার স্টেজ 3 এবং টিউমার গ্রেড 2। আমি 4 সাইকেল ক্যাপক্স কেমো এবং 2 সাইকেল ফলফক্স কেমো দিয়েছি। এখন ডাক্তার বলছে রেডিওথেরাপি শুরু করতে, কিন্তু টিউমার এখনও বড়, যদি কোনো সাজেশন দিতেন। ডাক্তার যদি রেডিওথেরাপির কথা আপনাকে বলে, তার মানে আপনার হচ্ছে কোলন না, আপনার আসলে রেকটাম ক্যান্সার, কারণ কোলন ক্যান্সারে আমরা রেডিওথেরাপি দেই না। তো রেকটাম ক্যান্সারে রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কেমোথেরাপি দিয়ে রেডিওথেরাপি এবং তারপরে সার্জারি এবং অ্যাডজুভেন্ট কেমোথেরাপিও লাগতে পারে। তো এক্ষেত্রে আসলে আপনার কেমোথেরাপি দিয়ে কতটুকু উন্নতি হয়েছে সেটা মুখ্য ব্যাপার নয়, কিন্তু আপনার রেডিওথেরাপিটা আপনাকে সার্জারির আগে দিলে সার্জারিটা আপনার জন্য ভালো হতে পারে, বা রেডিওথেরাপি আপনাকে দিতে হবে এক কথায়, যদি টিউমারটি ছড়িয়ে না পড়ে। তারপরেও রোগী দেখলে বা রোগীর ইনফরমেশন যদি আপনি থাকে, আপনি আমাকে ইনবক্স করতে পারেন ডকুমেন্টসগুলো, আমি দেখে আপনাকে স্পেসিফিক পরামর্শ দিতে পারবো। এনামুল হক ভাই, তিনি প্রশ্ন করেছেন, স্যার প্রোবায়ো ক্যাপসুল শেষে আবার ঘন ঘন টয়লেট হচ্ছে। ধন্যবাদ ভাইয়া। প্রোবায়ো হচ্ছে একটা প্রোবায়োটিক, যেটা আমাদের ইন্টেস্টাইনে ভালো ব্যাকটেরিয়ার গ্রোথটাকে ত্বরান্বিত করে এবং যার কারণে যাদের টয়লেটে সমস্যা হয় সেটি আস্তে আস্তে ইমপ্রুভ হওয়ার কথা। তো আপনি বলছেন যে প্রোবায়ো শেষে আবার ঘন ঘন টয়লেট হচ্ছে, তাহলে আমার মনে হয় আপনি প্রোবায়ো ক্যাপসুলটা আপনি কন্টিনিউ করেন। ওয়াশিকুর রহমান পলাশ, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
রশিদুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন, স্যার সার্জারি করার পর কতদিনের মধ্যে কেমো দিতে হয়? সার্জারি করার পরে আমরা বলে থাকি যে ওন্ডটা হিল হওয়ার পরে আপনি কেমোথেরাপি দিতে পারবেন। সাধারণত দেখা যায় যে ওন্ড হিল হতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। তো ওন্ড হিল হওয়ার পরে আপনি কেমোথেরাপি শুরু করতে পারবেন। এনামুল হাসান লিখেছেন যে ইমোটিল খাওয়া যাবে কি? হ্যাঁ, ইমোটিল আপনি খেতে পারেন, অসুবিধা নেই। তবে দেখা যায় ইমোটিল খেতে পারেন, এটা হয়তো সাময়িক আপনার টয়লেটটাকে করতে পারে। হ্যাঁ, অবশ্যই আপনি ইমোটিল খেয়ে দেখেন, যদি তারপরে কি কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। ওয়াহিদুর রহমান নোমান ভাই, হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ক্যান্সার আনসার লাইভে আছি। আপনাদের স্বতঃস্ফূর্ত বিভিন্ন প্রশ্ন আমাকে আরও অনেক আনন্দিত করছে। অনেক স্বতঃস্ফূর্তভাবে আপনারা আপনাদের প্রশ্নগুলো করছেন। আমি আশা করব ভবিষ্যতেও আপনারা আপনাদের যা যা সমস্যা সেই নিয়ে আমাকে প্রশ্ন করবেন, তাহলে আমি আরও স্পেসিফিকভাবে আপনাদেরকে উত্তর দিতে পারবো। তো প্রিয় দর্শক, আজকে আপনারা যারা ক্যান্সার আনসার লাইভে যুক্ত ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ক্যান্সার আনসার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পবিত্র রমজানুল মোবারক। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন আলী শারাফাত, স্যার আমার পিত্তথলিতে পলিপ হয়েছে 3.1 মিলিমিটার, এখন আমি কি করা যায়, ভয়ে আছি। ধন্যবাদ ভাইয়া। আপনার কোনো সিমটম আছে কি না সেটা একটা জানা জরুরি। তারপরে আপনার যদি পিত্তথলিতে পলিপ থাকে, তাহলে আমার মনে হয় আপনার যদি সুযোগ থাকে আপনি এটা সার্জারি করে পরীক্ষা করুন। কারণ দেখা যায় যে অনেক সময় পলিপ এই জিনিসটা ভালোভাবে বোঝা যায় না, কিন্তু আপনার যদি সন্দেহ থাকে তাহলে আপনি অবশ্যই এটাকে এবং সুযোগ থাকে তাহলে আপনি সার্জারি করে পরীক্ষা করতে দিন। তাহলে এটি আমরা মানে শিওর হতে পারবো যে এটা আসলে কোনো পলিপ বা কোনো খারাপ কোনো দিকে টার্ন নিচ্ছে কিনা, এটা আমরা বুঝতে পারবো। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা আজকে আপনারা সবাই ভালো আছেন। তো সবাইকে রমজানুল মোবারক। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। রমজান মাসের গুনাহ মাফ যাতে আল্লাহ তাআলা যাতে আমার গুনাহগুলো মাফ করে দেন, আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্যান্সার আনসার লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।